এহসান আয়েশে চোখ বুজে নেয়। মেহনুর বুঝতে পারে এহসানের অর্ধ শরীরের ওজন তার উপরে এসে পড়েছে। মনে হচ্ছে শরীরটা পিষে যাচ্ছে। এত বড় সুঠাম দেহের একজন পুরুষ, তার অর্ধেক ভারও নেওয়া কঠিন। কিন্তু কেন জানি আজ নিজের কষ্টের কথা ভাবতে পারছে না মেহনুর। কিন্তু মেহনুর কেন জানি নিজের কষ্টের দিক অত পাত্তাও দিচ্ছে না। সে বরাবরই এহসানের কথা ভাবছে। আল্লাহ জানেন কি থেকে কি হয়। মেহনুর জানে না আজ আর তার ঘুম আসবে কিনা। সে চুপচাপ শুয়ে এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এ চুপ মানুষটাকে সে ঘৃণা করার কথা, অথচ তাকেই এভাবে বুকে আঁকড়ে ধরে আছে। তার অন্তর একেবারেও মুচড়ে উঠেছে। ও এহসানের জ্বর যেন তার ভেতরের মধ্যেও ছড়িয়ে পড়েছে। মেহনুরের চোখ এমনিতেই ঘুম নেই, আর এখন এহসানের এই অবস্থা। মেহনুর চেষ্টা করছে চোখ লাগাতে, কিন্তু এহসান বারবার নড়াচড়া করছে আর কেঁপে উঠছে। বোঝা যাচ্ছে ভীষণ জ্বর এসেছে। এহসান বারবার নড়াচড়া করছে, কেঁপে উঠছে জ্বরের তীব্রতায়। মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান অস্পষ্ট গলায় বলে, মেহনুর, খুব ঠান্ডা লাগছে, আরো শক্ত করে জড়িয়ে ধরো আমায়। এহসানের এমন কথায় মেহনুর আরো শক্ত করে আঁকড়ে ধরে ওকে আর বলে, আমি শক্ত করে ধরেছি, চিন্তা করবেন না। এহসান এখন গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু মেহনুর জেগে আছে। গুনছে নির্ঘুম রাতের প্রহর। হঠাৎই এহসান গুঙিয়ে ওঠে। মেহনুর এখনো ঘুমায়নি। আগের মতোই এহসানকে বুকে জড়িয়ে তার চুলে পিঠে অতি সযত্নে সহিত তার হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ এহসানের শব্দ শুনে মেহনুর আতকে ওঠে। সাথে সাথে মেহনুর বাহু আলগা করে দেয় যাতে এহসান উঠতে পারে। এহসান মেহনুরের বুকে থেকে মাথা তুলে ক্লান্ত চোখে তাকিয়ে বলে, ভেতরে খুব অশান্তি করছে, বমি পাচ্ছে মেহনুর। মেহনুর সঙ্গে সঙ্গে ওর গলা ঘাড়ে হাত বুলায়। বুঝতে পারে এহসানের শরীর ঘামছে। সে তাড়াতাড়ি কম্বল সরিয়ে দেয়। তারপর এহসানকে ধরে উঠানোর চেষ্টা করে। এহসান নিজে উঠে বসে, কারণ মেহনুরের পক্ষে সম্ভব নয় তাকে বসানোর। মেহনুর অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এ বলে বিছানা থেকে নেমে এক দৌড়ে গিয়ে বাথরুম থেকে একটা বালতি নিয়ে আসে। বিছানার পাশে এনে বালতি রেখে এহসানকে আগলে ধরে। বালতির দিকে উদ্দেশ্য এহসান যাতে বালতিতেই বমি করে। ঠিক তখনই এহসান ওর উপরেই বমি করে দেয়। কিন্তু মেহনুর একটু সরে যায় না, আর না ওর ঘৃণা লাগে। মেহনুর উল্টো অস্থির হয়ে ওঠে এহসানের এমন হঠাৎ এই অবস্থা দেখে। এহসান মেহনুরের সারা শরীর ভরিয়ে দিয়েছে বমি করে, কিন্তু মেহনুর এসব একটু পাত্তা দিচ্ছে না। তার মাথাতেই আসছে না যে তার গায়ে বমি লেগেছে। তার মন কেবল কেঁদে উঠেছে এহসানের এই কষ্ট দেখে। মেহনুর অস্থির হয়ে এহসানের পিঠে হাত বুলিয়ে দেয়, সান্ত্বনা দিয়ে বলে, ধীরে ধীরে আল্লাহর নাম নিন, সব ঠিক হয়ে যাবে, সহজ হবে। আল্লাহর নাম নিন। কিছুক্ষণ পর এহসান শান্ত হয়। মেহনুর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওর ঠোঁটে ঠেকিয়ে অশান্ত গলায় বলে, নিন, কুলি করুন। এহসান একবার চোখ তুলে মেহনুরের দিকে তাকিয়ে চেয়ে থাকে। তারপর মুখ কুলি করে পানি খেয়ে নেয়। মেহনুর অল্প পানি হাতে নিয়ে ওর সম্পূর্ণ মুখ মুছে দিয়ে অশান্ত গলায় বলে, আপনি বসুন, আমি আসছি। এহসান মাথা নাড়িয়ে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দেয়। মেহনুর তাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ সে নিজেই অশান্ত হয়ে কাজকর্ম করছে। এহসান এই অবস্থায় মৃদু হাসে। মেহনুর এবার তাড়াতাড়ি বাথরুমে ঢুকে নিজের শরীর পরিষ্কার করে নেয়। তার একটু কেন জানি ঘেন্না লাগছে না তার এই পরিস্থিতিতে। তার মনে হচ্ছে এই মুহূর্তে সে একটাই কাজ করতে চায়, এহসানের যত্ন নেওয়া। মেহনুর বাথরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করে নেয়। এরপর অস্থিরভাবে আলমারি খুলে একটা কালো কুর্তি টেনে নেয় আর দ্রুত আবার বাথরুমে ঢুকে পড়ে। এহসান নিঃশব্দে এসব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার নারী ঠিক কতটা অশান্ত হয়ে উঠেছে। একজন মুত্তাকি স্ত্রীর এক ক্ষুদ্র অংশের ভূমিকা পালন করছে সে এই মুহূর্তে। মেহনুরের এমন হত্যদন্ত হয়ে যাওয়া দেখে এহসানের মনে অদ্ভুত প্রশান্তি নামে। বেশ ভালো লাগছে তার। কিন্তু হঠাৎই মেহনুরের অস্বস্তিতে পড়ে যায়। তাড়াহুড়োর মধ্যে যে কুর্তিটা নিয়ে এসেছে সেটা হাঁটু পর্যন্ত লম্বা, অথচ সে কখনোই হাঁটু বরাবর জামা পরে না। সবসময় হাঁটু পর্যন্ত ঢেকে রাখাটাই তার অভ্যস্ত। কিছুক্ষণ দোটানায় পড়ে থাকে। তারপর নিজেকে বোঝায় এখানে তো অন্য কেউ নেই। এহসানও এখন তার দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। আর তাকালেও কি, এই পুরুষের বুকেই তো সবসময় লেপ্টে থাকে সে। তাহলে এই সামান্য ব্যাপারটা লজ্জার হবে কেন? কিন্তু মন যেন মানতে চাইছে না। একটু সময় নিয়ে নিজেকে সামলে নেয় মেহনুর। অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে বাথরুম থেকে। এক পলক তাকায় এহসানের পানে, যে কিনা চোখ বুজে শুয়ে আছে বিছানায়। মেহনুর এটা দেখে শান্তির শ্বাস ফেলে আলতো এগিয়ে চুল থেকে তোয়ালেটা খুলে
জানালার পাশে মেলে দেয়। তারপর মাথার ওড়না টেনে নেয়। এহসানের পাশে এসে দেখে এহসান সেই আগের ন্যায় চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার দৃষ্টি অপলকভাবে তাকিয়ে আছে তার দিকেই। মেহনুর গভীর শ্বাস ফেলে ধীর হাতে বাড়িয়ে এহসানের চুল কপালে হাত বুলিয়ে দেয় আর বলে, আপনার শরীর মুছে দেই, ঘেমে গেছেন, মন শান্ত হবে। এহসান তেমনি চেয়ে থাকে, মৃদু গলায় বলে, না, প্রয়োজন নেই, তোকে কষ্ট করতে হবে না। মেহনুর ভ্রু কুচকে তাকায় আর বলে, উঠেছি, উঠুন, এত কথা বলার সময় নেই। এহসান এবার আর কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে, বালিশে হেলান দেয়। মেহনুর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে আনে, এক মগ পানি নিয়ে আসে। বিছানার পাশে টেবিলের মগ রেখে আলতোভাবে এগিয়ে আসে এহসানের দিকে। কাপা কাপা হাতে এহসানের টি শার্টের হাতে রাখে, উদ্দেশ্য টি শার্টটা খোলা, কিন্তু হাতের কাঁপুনি বাড়তে থাকে। কেন জানি খুব লজ্জা আর অপ্রস্তুত লাগছে নিজেকে। এহসান মেহনুরের অবস্থা বুঝে মৃদু তিক্ত হাসে, আর তারপর নিজেই ধীরে ধীরে সে টি শার্ট খুলে ফেলে। টি শার্ট সরতেই মেহনুরের সামনে উন্মুক্ত হয় এহসানের সুঠাম শরীর। নিখুঁত ধবধবে ফর্সা ত্বকের মাঝে গভীর আকর্ষণ নিয়ে উকি দিচ্ছে বুকের মাঝখানে হালকা কালো কুচকুচে পশমের মধ্যে লুকানো ছোট্ট একটা তিল। মেহনুর তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে। পরক্ষণে মনে পড়ে, আল্লাহ, সে কি করছে? এভাবে তাকিয়ে থাকা একদম অনুচিত। চট করে চোখ নামিয়ে নেয়, তারপর আলতো হাতে তোয়ালেটা ছোঁয়ায় এহসানের শরীরে। এহসান নীরবে মেহনুরের প্রতিটা আচরণ লক্ষ্য করছে। মেহনুরের হাত থরথর করছে, গালরাঙা হয়ে আছে, সে স্পষ্টতই অপ্রস্তুত, কিন্তু উপায়ও নেই। ধীরে ধীরে এহসানের গা মুছে দেয়, হাত পা মুখ পরিষ্কার করে দেয়। কাজ শেষ হলে উঠে দাঁড়ায়। আপনি বসুন, আমি টি শার্ট আনছি। এহসান শুধু মাথা নাড়ায়। মেহনুর দ্রুত রান্নাঘরে যায়, উদ্দেশ্য এহসানের জন্য কিছু তৈরি করা। এহসান ধীরে ধীরে টি শার্ট পরে আর নিজের মনে বিড়বিড় করে, দেখেছো এহসান, নারীর মন কতটা ভয়ঙ্কর আর কতটা মায়াময় হতে পারে, আর তোমার নারী তার তুলনাই হয় না। মেহনুর অনেক ভেবে এহসানের জন্য চুলায় স্যুপ বসে। এক বাটি গরম গরম ধোয়া ওঠা স্যুপ নিয়ে এহসানের পাশে এসে বসে, চামচ নাড়াতে নাড়াতে বলে, নিন, খেয়ে নিন, ভালো লাগবে। এহসান চোখ ছোট করে তাকায়। এত ভালোবাসা, আমার জন্য রাতের ঘুম হারাম করে দিচ্ছিস? মেহনুর এহসানের মুখের সামনে চামচ তুলে ধরে। এটা ভালোবাসা নয়, এটা মনুষ্যত্ব। আর মনে রাখুন, এই জীবনে আপনারা আমার ভালোবাসা পাওয়া হবে না। এহসান ম্লান হেসে ফিসফিসিয়ে বলে, এটাই ভালোবাসা, আর পাওয়া লাগবে না, পেয়ে গেছি। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে। এখন তর্ক করার সময় নয়, খেয়ে নিন। এহসান স্যুপ খাচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি মেহনুরের উপর স্থির। কালো পোশাকে মেহনুরকে যেন আরো অপার্থিব লাগছে। মনে হচ্ছে তার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে। একদম মুগ্ধতা নিয়ে চেয়ে থাকে এহসান। আহা, যদি একটু কম সুন্দর হতো তাহলে এতটা মোহগ্রস্ত হতে হতো না। এই নিষ্পাপ মুখ, এই গভীর আঁখি, থুতনির তিল, গোলাপি ঠোঁট পাগল বানিয়ে দিয়েছে তাকে। নেশাগ্রস্ত গলায় বলে, মন চায় তাকিয়ে থাকি তোমার মুখশ্রী ন্যায় প্রহরের পর প্রহর, দেখি তোমায় প্রাণ ভরে, তাও যদি মিটে অন্তত তোমায় দেখার তৃষ্ণা, এই ব্যাকুল আমার। মেহনুর বিরক্ত মুখে বলে, ও কবি, আমার কবিতা ছেড়ে খেয়ে নিন না বাবা। এহসান কপাল কুঁচকে বলে, ও আমার বেয়াদব নারী, কবে ছাড়বি বেয়াদবি? মেহনুর দাঁতে দাঁত চেপে এহসানের মুখে জোর করে সুপের চামচ পুড়ে দেয়। এহসান নরম স্বরে বলে, এদিকে একটু আয় তো। কেন? আরে আয় না বলছি। মেহনুর বিরক্তি নিয়ে একটু এগিয়ে নেয় নিজেকে এহসানের পানে আর বলে, বলুন। এহসান আর কিছু বলে না। হঠাৎ করে মেহনুরকে আঁকড়ে ধরে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে। মেহনুরের চোখ বিস্মিত হয়ে যায়। আল্লাহ, এত বড় ধোঁকা! আগে জানলে কখনো শুনতাম না এনার কথা। এহসান কয়েকবার মেহনুরের ঠোঁট মনে ভরে ছুঁয়ে ওকে ছেড়ে দেয়। এহসান ওকে ছেড়ে দিয়ে মুচকি হেসে নিজের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে দিয়ে বলে, এবার পেটও ভরে গেল, জ্বরও সেরে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে মেহনুর উঠে চলে যায়। বিরক্তিতে মন বিষিয়ে গেছে। এত মানসিক চাপ আর নিতে পারছে না সে। এহসানকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে মেহনুর উঁচু করে আসে। তখনই এহসান বলে, জান, মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। মেহনুর একটু তাকিয়ে দেখে, তারপর নামাজের হিজাব জড়িয়ে নেয়। টেবিল থেকে কোরআন শরীফ তুলে নিয়ে এহসানের পাশে বসে। আমার কোলে মাথা রাখুন। এহসান দেরি করে না, আলগোছে নিজের মাথাখানা তুলে আপন নারীর কোলে রাখে। এহসান তার মাথা রাখতেই মেহনুর তার চুলে হাত বুলাতে থাকে আর অন্য হাতে কুরআন ধরে। তাউজ তাসমিয়া পড়ে অপ্রিয় পুরুষের জন্য প্রিয় সূরা মুলক শুরু করে।
বদ্ধ পরিবেশে একটা ভ্যাপসা গন্ধ ভাসছে, যেন বাতাসও থমকে আছে, নিঃশ্বাস নেওয়া ভারী লাগছে। ঠান্ডা লোহার চেয়ারে দড়ি দিয়ে বাঁধা পড়ে আছে ঈশা। হাত পা নড়াতে পারছে না, শরীর জুড়ে ব্যথা, মাথাটা ভারী লাগছে, যেন কয়েক ঘন্টা অচেতন ছিল। চোখ মেলে ধীরে ধীরে সামনে তাকাতেই সে দেখতে পায় এক চেনা মুখ, মেহেরাজ। প্রথমে বুঝতে পারেনি, কয়েকবার চোখের পলক ফেলে তারপর ঠিকই চিনে ফেলে। পাশে একজন কাজী দাঁড়িয়ে, আরেক পাশে মেহেরু। শুক্রবার দিন মাদ্রাসায় আলেমরা একটা বৈঠক ডেকেছেন কিছু তাফসির করতে। এশাকেও যেতে হয়। মেহিনুরের যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর পারবে না যেতে। তাই এশা একাই এসেছে মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় আর পৌঁছাতে পারে না। কয়েকজন নারী এসে তাকে জোর করে গাড়িতে তুলে নেয় ও মুখে কাপড় বেঁধে দেয়। আর এখন তার জ্ঞান ফিরে চোখ খুলে সামনে স্পষ্ট দেখতে পায় মেহেরাজকে। প্রথমে তো চিনতে পারছিল না, বার কয়েক তাকিয়ে ঠিকই আন্দাজ করে নেয় এটা মেহেরাজ। এসা গঙ্গিয়ে ওঠে, অস্পষ্ট গলায় বলে, কি হয়েছে রে বাবা? আমায় তোমরা এখানে এত খাতির যত্ন করে বসিয়ে রেখেছো কেন? মেহেরাজ এশার গলা শুনে এশার পানে তাকিয়ে বলে, তোমায় বিয়ে করবে বলে। এমন কথা শুনে এশার হুঁশ উড়ে যায়। থমকে গিয়ে এক পলক মেহেরাজের পানে তাকায়, ফের মেহেরুবের পানে তাকায় আর বলে, বাবা মেহরুব, তোমার ভাই এসব কি বলছে? আমায় বিয়ে করবে মানে? মেহেরাজ এক চিলতে হেসে বলে, আমার বোনকে যেমন তোমার ভাই কলঙ্কিত করেছে, তোমাকে আমি আজ থেকে পদে পদে কলঙ্কিত করব। এশা তালুকদার। এশা মেহেরাজের কথা শুনে ভয় পায় না, উল্টো তাচ্ছিলের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাক বাবা। মেহরাজ, তুই ভুলে যাস না এহসান তালুকদারের বোন আমি। মেহেরাজ কোনো কথা বলে না, চুপচাপ নিজের পিস্তল বের করে এশার কপালে ঠেকিয়ে বলে, মা, এশা বউ হবে একটু পর তুমি আমার, তাই বাবাটা সাথে লাগিয়েও না। এশা পিস্তল দেখে বেশ ঘাবড়ে যায়। যদি চালিয়ে দেয় মেহেরাজ এশাকে দেখতে পারছে না, দেখবে কি করে? সম্পূর্ণ সহি পর্দা করা। তবে বুঝতে পারছে এশা ঘাবড়ে গেছে। মেহেরাজ এটা বুঝতে পেরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, শুরু করুন। কাজী সাহেব বলেন, জি শুরু করব। দেনমোহর কত দেব? মেহেরাজ মেহেরুবের দিকে তাকিয়ে বলে, যতই হোক ওর তো আমার সাথেই থাকতে হবে এ জীবন, তাই কত দেওয়া যায়? দেনমোহর বলো তো। মেহেরুব একটু ভেবে বলে, 20 লক্ষই দিয়ে দিন। মেহেরাজ এক পলক এশার পানে তাকিয়ে কাজীকে বলে, 20 লক্ষই দিয়ে দিন। কাজী মাথা নাড়িয়ে লিখতে শুরু করেন। এশা আমতা আমতা করে বলে, মেহরাজ, ভুল করছো। এর জন্য তোমায় মৃত্যুর চেয়েও বড় শাস্তি পেতে হবে। ভালোই ভালোই ছেড়ে দাও আমায়। মেহেরাজ বলে ওঠে, আমার মরণের ভয় নেই। তোমার ভাই যে নরপশু ওটা আমি জানি, তাও শেষ চেষ্টা করে ক্ষতি কি? এশা মেহেরাজকে বলে, যত যাই করো না কেন, মেহনুর শুধু আমার ভাইজানের। আমায় মেরে ফেললেও তুমি আর মেহনুরকে ফেরত পাবে না। ভাতিজা। মেহেরাজের খুব রাগ হয় এশার এমন কথায়। পিস্তলের ট্রিগারে শক্ত করে আঙ্গুল রেখে বলে, আমি কোনো দিন দিয়ে তোমার ভাতিজা হই। এই দেশেরই মা আমি, আর আমার বোনকেও আমি নিজের কাছে নিয়ে নেব, আর তোমাকেও নিজের অর্ধাঙ্গিনী নিয়ে আমার করে রাখবো। এশা এবার কেঁদে ওঠে আর বলে, দেখো, আমি সাদামাটা চলি। দয়া করে আমার জীবনটা এই নোংরা খেলায় শেষ করো না। মেহেরাজ তিক্ত হেসে বলে, আমার বোনও সাদামাটা ছিল, কিন্তু তাও তোমার ভাই আমার বোনকে নিজের নোংরামিতে ফাঁসিয়েছে। এশা কিছুটা চিৎকার করে বলে, আমার ভাইজান মেহনুরকে ভালোবাসে, তাই বিয়ে করেছে। কিন্তু তুমি কেন এমন করছো? শুধু প্রতিশোধ নিতে? ছি। মেহেরাজ বলে, সমস্যা কি? তোমার ভাই আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছে, আর তোমাকে বিয়ের পর ভালোবাসবো, হবে তো? এশা এত বিকৃত কথা শুনে চিৎকার করে বলে, আমি তোকে বিয়ে করব না, মরে গেলেও করব না। কাজী মেহেরাজকে একটা পেপার এগিয়ে দিয়ে বলেন, সই করুন উভয় জনে। মেহেরাজ পেপারটা হাতে নিয়ে একটু দেরি না করে বিসমিল্লাহ বলে সই করে দেয়। অতঃপর এশার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, চুপচাপ সই করে দাও। এশা মেহেরাজের কথায় তাচ্ছিল্য করে বলে, স্বপ্ন দেখ বাবা তুই, এটা স্বপ্নেই সম্ভব।
এই বাবা ডাক শুনে মেহেরাজের ভীষণ রাগ হয়। এক লাফে চেয়ার থেকে উঠে উক্ত চেয়ারে জোরে লাথি মেরে এশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এশার বাচ্চা, যদি আর একটা শব্দ ব্যয় করিস তো তোর জানাজা পড়ব এখানেই। চুপচাপ সই করে নে আর আমার বেগম হয়ে যা। মেহেরাজের এমন রাগ দেখে এসা ভয় পায় না পেয়ে উল্টো তাচ্ছিল্য করে বলে, যা ইচ্ছে করে নে বাবা, আমি এটা করব না। মেহেরাজ নিজের পিস্তল বের করে বসে থাকা কাজীর মাথায় ধরে দাঁতে দাঁত চেপে বলে, যদি সই না করিস তো এটা যাবে, সাথে তুইও। এশার ভয় লাগে, কারণ পুরুষ মানুষের বিশ্বাস নেই কি থেকে কি করে ফেলে না জানি। নিজের জন্য ভয় লাগছে না, এশার কাজীর জন্য ভয় লাগছে। এশা কাপা গলায় বলে, দাও। মেহেরাজ মেহেরুবকে ইশারা করতেই মেহেরুব মাটিতে পড়ে থাকা বিয়ের রেজিস্ট্রি পেপারটা এশার হাতে তুলে দেয়, সাথে একটা কলম। এশা সই করতে নেয়, কিন্তু ওর হাত কাঁপতে থাকে, ভয়াবহ কাঁপতে থাকে। এশা কোনো রকমে কলম বসাতে পারছে না কাগজে। মেহেরাজ এশার এত সময় নিতে দেখে ধমক দিয়ে বলে, কি হলো, এত দেরি হচ্ছে কেন? এশা মেহেরাজের ধমকে কেঁপে ওঠে, বোকার মতো মেহেরাজের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, এক কাজ করো, বিয়েটা যেহেতু তুমি নিজের প্রতিশোধের জন্য করছো, তাই আমার সইটাও তুমি করে নাও। আমার হাত অবশ হয়ে গেছে, সই হচ্ছে না। এশার এমন কথা শুনে মেহেরাজ মেহেরুব দুজনই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মানে সে নিজেই নিজেকে বিয়ে করবে? মেহেরাজ এশাকে এবার ধমক দিয়ে বলে, সাইন করবি না, কাজীকে উড়িয়ে দিবে। মেহেরাজের কথায় কিছু বলে না। এশা চুপচাপ কাগজে সই করে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজের সইটা শেষ করেই মাথা নিচু করে রাখল। মুহূর্তেই কাগজটা মেহেরাজের হাতে চলে যায়। মেহেরাজ সে কাগজ সামনে ধরে এক তৃপ্ত হাসি হাসল, যেন সে কোনো জয়ের মুকুট পড়েছে। কাজী সাহেব তখন তার ধীমানা আওয়াজে বলেন, কবুল বলো মা। এশা সোজা দাঁড়িয়ে যায় এবং কাজী সাহেবকে এক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কবুল বলার প্রয়োজন নেই। ওর কাজ ছিল আমায় বিয়ে করা, সে তো করে নিয়েছে, প্রতিশোধ পূর্ণ করে নিয়েছে। এশার কথা শুনে কাজী সাহেব কিছু বলার আগেই মেহেরুবের দিকে তাকায় এবং রেগে গিয়ে বলে, এশা, এবার আমায় বাড়ি যেতে দাও। তোমার ভাই তো বিয়ে করে নিয়েছে, সব শেষ তো হলো। মেহেরাজের চোখের আগুন যেন আরো জ্বলে ওঠে, তার মনের অন্ধকার আগুন বেমালুম জ্বলে ওঠে। সে ধমক দিয়ে বলে, সব শেষ হয়নি। তোমার বিয়ে করে নিয়ে 4 বাচ্চার মা যতদিন না বানাচ্ছি ততদিন কিছুই শেষ হবে না। এশা শুনে থমকে যায়। সে এক মুহূর্তের জন্য কিছু বলার সাহস পায় না। তার চোখ বড় হয়ে যায়, যেন তাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে বুঝতে হচ্ছে। মেহেরাজের কথা শুনে তার মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে মেহেরাজ এমন কিছু বলবে। এটা কি বলছে সে? সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি অদ্ভুত শর্ত দিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম শুধু বিয়ে করেই ছেড়ে দেবে, কিন্তু এটা কি হচ্ছে? এশার চোখে চরম শঙ্কা আর হতাশার ছায়া ঝলকাতে থাকে। তার কপালে কুণ্ডলি পাকানো শোকের রেখা স্পষ্ট হয়ে ওঠে। এশাকে অনেক ভয় দেখিয়ে শেষ পর্যন্ত বিয়ে করে নিয়েছে মেহেরাজ। বর্তমানে ওকে নিয়ে একটা রিসর্টে উঠেছে, কিন্তু এশার জ্ঞান নেই, অজ্ঞান করেই নিয়ে এসেছে। রিসর্টের রুমে এসে এশাকে বিছানায় শুইয়ে দিয়ে গোসল করতে যায় মেহেরাজ। গোসল সেরে এসে যখন কক্ষে প্রবেশ করে তখনই ওর চোখ পড়ে ঘুমন্ত এশার দিকে। রিসর্টের একজন মেয়ে কর্মীকে বলেছিল যেন এশার বোরকা খুলে দেয়। এশার পরনে হালকা নীল রঙের একটা 3 পিস। বিছানায় শুয়ে আছে ও, নিস্তব্ধ আর কোমল। নিঃশ্বাসের ওঠানামায় বুকের কাপড় সামান্য কাঁপছে। মেহেরাজ ধীর পায়ে চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে এশার দিকে। ওর ভেতর একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। এই মেয়েটাকে ভয় দেখিয়েছে, কাঁদিয়েছে, জোর করে নিজের অধিকার নিয়েছে, তবুও কেন এত শান্ত, এত কোমল লাগছে ওকে। একটা দীর্ঘ শ্বাস নেয় মেহেরাজ, তারপর ধপ করে পাশে বসে পড়ে। এবার স্পষ্ট দেখতে পায় ও উজ্জ্বল শ্যাম বর্ণে তার বেগম। গালে টোল পড়ার মতো একটা কাটা দাগ। দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যেই মুচকি হাসছে, যেন কোনো স্বপ্ন দেখছে, কিংবা হয়তো কেবল ওর মনের মায়ায় এমনটা মনে হচ্ছে। মেহেরাজ এশাকে দেখে নিজের অজান্তেই ফিসফিস করে বলে, এত মায়াবতী একজন তোর কপালে থাকবে সেটা কল্পনার বাইরে মেহেরাজ। দেখ কতটা ভয়ঙ্কর সুন্দর তোর বেগম। তুই সব দিক দিয়েই জিতে গেছিস, বোনকেও পেয়ে যাবি, সাথে এত সুন্দরী বউ তো ফ্রি।
নিজেই নিজেকে এসব বলে আপন মনে হাসে মেহেরাজ, কিন্তু হাসিটা বেশি স্থায়ী হয় না। বুকের কোথাও যেন একটা খচখচে কাটা বিঁধে যায়। এশাকে দেখে একবার মনে হয় ওকে আঘাত দেওয়া ঠিক হচ্ছে না, আরেকবার মনে হয় ওর হাতেই তো নিজের জীবন সঁপে দিয়েছে। অতপর কি একটা মনে করে ঠোঁট কামড়ে হেসে নিজের ফোনটা হাতে নিয়ে এশার পাশে বসে। এশার পাশে বসে কিছু মুহূর্ত ওর দিকে এক দুষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর মলিন গলায় বলে, মাফ করো, আমি চাই না কখনোই কোনো নারীকে অসম্মান করতে, কিন্তু এটা করতেই হবে। সেই মুহূর্তে এশার হাত মৃদু কেঁপে ওঠে, মেহেরাজের বুকের ভেতর ধক করে ওঠে। এশা কি গেল? ও কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। না, এশা এখনো গভীর ঘুমে, কিন্তু মেহেরাজের হাত কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে কোনো অজানা এক ভয় ওকে জড়িয়ে ধরেছে। এশাকে আঘাত দিতে গিয়ে কেন যেন নিজেই আঘাত পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ কাঁপা হাতে এশার শরীর থেকে আলতো করে কামিজ সরিয়ে নেয়, অতপর কিছু ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হতেই সাথে সাথে এশার জামা ঠিক করে দেয়। নিজের উপর ঘৃণা লাগছে মেহেরাজের এসব করতে, কিন্তু এটাই একমাত্র পথ এহসানকে থামানোর, নয়তো এহসান আর ওকে এই দুনিয়ায় থাকতে দেবে না। মেহেরাজ নিজের ফোন পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় এশার দিকে এবং ওকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ওর দিকে ঝুঁকতে থাকে। ঠিক তখনই এশার জ্ঞান ফিরে, চোখ খুলে মেহেরাজকে নিজের এত কাছে দেখে এশা কিছু মুহূর্ত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর কিছু বুঝে উঠতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় মেহেরাজের গালে আর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া আমায় দেখার অধিকার কে দিল? নরম হাতের হঠাৎ গরম থাপ্পড় খেয়ে মেহেরাজ এশার থেকে ছিটকে সরে যায় আর নিজের গালে হাত বোলাতে বোলাতে বলে, ভালো করে বলতে পারতে না? এশা এসবে পাত্তা না দিয়ে যখন নিজের গায়ে ওড়না দেখতে পায় না, তখন বিশ্রীভাবে রেগে বলে, এই কাপুরুষের কাপুরুষ, আমার ওড়না কই? আমার বোরকা কেন খুলেছিস? এশার এমন গালাগালি শুনে মেহেরাজ বেশ চটে যায়। মেয়ে মানুষ হয়েও এত গালাগালি কেন করবে? সে তো ছেলে মানুষ হয়েও এত গালাগালি করে না। মেহেরাজ রেগে গিয়ে এশার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর একটা গালি দিলেই তোমার সাথে আমার হয়ে যাবে একটা। আর তোমার বোরকা কেন? সব খোলার অধিকার পেয়ে গেছি আমি, বুঝেছো? এশার রেগে তাতে দাঁত চেপে বলে, বালের অধিকার পেয়েছো তুমি? জোর করে বিয়ে করেছিস। আমি এই বিয়ে মানি না। তুই আমায় কেন দেখলি বল? আমার মাহরাম ছাড়া আমায় কেউ দেখেনি জীবনে, তাহলে এত বড় দায় আমার গায়ে কেন দিলি? মেহেরাজ রেগে ফুঁসে বলে, তোমার মহরমদের বড় মহরব আমি, তাই এত দায় একে দেওয়ার কিছু নেই। আর একটা গালি দিয়ে মুখ ভেঙে দেব, অভ্যাস মেয়ের। এশা মেহেরাজের চোখে চোখ রেখে বলে, তুই কি আমার মুখ ভেঙে দিবি? তোর অস্তিত্বই মুছে দেবে আমার ভাইজান। শুধু জানুক তো একবার, তুই কাপুরুষ, এত বড় কাপুরুষই করেছিস। মেহেরাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে এশার ওপর বুকে ঝুঁকে বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে সেই ছবিগুলো এশার সামনে ধরে। এশার হাত পা কাঁপতে থাকে। যদিও ছবিগুলো অতটাও খারাপ না, তার বোরখা নেই, হালকা পেট দেখা যাচ্ছে, ওড়না নেই বুকে। এশার কাছে এর চেয়ে খারাপ কিছুই হতে পারে না। এশা নিজের মুখ চেপে ধরে নিজের এমন অবস্থা দেখে মেহেরাজে তাচ্ছিল্য করে বলে, মেয়ে তোমার ভাইজান আসলে যদি যেতে চাও তো এই ছবিগুলো আমার সাথে সাথে আমার বিদেশি যত ফ্রেন্ড আছে তারাও দেখবে। আর মনে রেখো, সাথে সারা দেশও। ঈশা নিজের মুখ চেপে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হতভম্ব হয়ে একবার মেহেরাজের দিকে তাকায়, তো একবার নিজের ছবির দিকে। ঈশা আর ঠিক থাকতে পারে না, টুকরে কেঁদে বলে, কি করে পারলে এমন কিছু ভাবতে? আমার মতো তোমারও তো একটা বোন আছে। তুমি কি একবারও ভাবনি সে যদি এমন কিছু শিকার হতো তার কেমন লাগতো? মেহেরাজের খুব খারাপ লাগে এশার এই অবস্থা দেখে। সে সত্যি এমন কিছু চায়নি, কিন্তু এশাকে নিজের করে নেওয়ার সাথে মেহিনুরকে ফিরিয়ে নিতে এটা প্রয়োজন। মেহেরাজ এশাকে শান্ত গলায় বলে, তোমার ভাইজানের কাছে থেকে আমার বোন হয়তো এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে। এশা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমার ভাইজান মেহুনুরকে হয়তো এখনো ভালো মতো ছোঁয়নি, আর এত বড় অপবাদ দিচ্ছ? মেহেরাজ রেগে ফেটে পড়ে বলে, তুমি তাদের সাথে পক্ষে প্রবেশ করবে তা দেখছো যে এতই সাফাই গাইছো? এশা কান্না করতে করতে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে দাঁতে দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে বলে, মেহুনুরের কাপড় বদলানোর প্রয়োজন হলে ভাইজান সবসময় আমায় নিয়ে যেত।
আমি বদলে দিতাম। এসব কিছুই ভাইজান তোমার বোনের সাথে করেনি। সে তো যত্নের চেয়েও যত্নে রেখেছে। মেহেরাজ চমকে গিয়ে বলে। এশা তাহলে আমার বোন তোমার ভাইয়ের বাচ্চা মা হলো কিভাবে? চোখের জল মুছে মাথা নাড়িয়ে বলে। এসব মিথ্যা, এসব কিছু হয়নি। মেহনুর আমায় সব বলে, সব মিথ্যা। এ বলে এশা নিজের কপালে চাপড়ে কেঁদে ওঠে। অন্যের বোনকে তার ভাইজান জোর করে বিয়ে করেছিল, আর আজ একই ঘটনা তার সঙ্গে আরো নির্মমভাবে ঘটল। তার শ্লীলতাহানি অবধি হয়ে গেল। এশাকে এমন অবস্থায় কাঁদতে দেখে মেহেরাজ ওকে বুঝিয়ে বলতে নেয়। দে দেখো তুমি যতটা খারাপ। আর কিছু বলতে পারে না মেহেরাজ, সাথে সাথে তার গালে আরেকটি থাপ্পড় পড়ে যায় এশার নরম হাতের। এশার দাঁত চেপে চিৎকার করে বলে। ভাইজানরা তোদের এমনি এমনি কাপুরুষ বলে না, তোদের আমলেই তোদের কাপুরুষ বলে। কাপুরুষের দল, লজ্জা করে না এমন নীচ কাজ করতে? এর চেয়ে তুই আমায় মেরে ফেল, এটাই ভালো হবে। তাও আমার ইজ্জত নিয়ে খেলিস না। মেহেরাজ এবার রেগে গিয়ে এশার দুই বাহু শক্ত করে ধরে বলে। তোমার মারবো না, তোমার সারা জীবন রেখে দেব, আর গোটা জীবন তোমার ইজ্জতের অধিকার হয়ে বাঁচবো। এশার রাগে ঘৃণায় গা জ্বলে উঠছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে বলে। আমায় ছুবি না, বলে দিলাম। ছাড়, ছাড় বলছি, ছাড়। মেহেরাজ দাঁত চেপে এশার বাহু আরো শক্ত করে ধরে এক টানে নিজের মুখের সামনে নিয়ে এসে এশার চোখে চোখ রেখে বলে। তোমার শুধু ছুঁইবই না, তোমার সঙ্গে কিছু আলাদা মুহূর্ত কাটাবো আজ এই রাতেই। এশা তালুকদার। এশার শরীর রাগে কাঁপতে থাকে। ঠোঁট, চোখ, মুখ সবকিছু রাগে ঝলসে যেতে থাকে। এশা কাঁপতে কাঁপতে বলে। এসবের সাহসও করিস না, নয়তো অকালে অপ্রস্তুতভাবে প্রাণ দিবি। মেহেরাজ এসবে পাত্তা দেয় না, উল্টো নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এশার কাঁপতে থাকা ঠোঁটে, আর তার স্বাদ নিতে থাকে। জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে আঁকড়ে ধরল মেহেরাজ, আর সেই মেয়েটাই তার স্ত্রী। এশা নিজেকে ছাড়াতে না পেরে খাবলে ধরে মেহেরাজের দুই কাঁধ নিজের দুই হাত দিয়ে, কিন্তু মেহেরাজ তাতে দমে না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরে এশার অধরখানা। এশার চোখ দিয়ে স্রোতের মতো পানি ছড়ছে, আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। এ কোন বংশে জন্ম নিলাম? যদি এ বংশে না জন্ম নিতাম তাহলে এমন কিছু শিকার হতাম না। এশার থেকে নিজেকে সামলে সরে আসে মেহেরাজ। তারপর হেসে ঠোঁটে এক চিলতে হাসি টেনে এশার ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে। এই অধরখানা এখন থেকে আমার দখলে নিলাম, যখন ইচ্ছে তখন আমার তাই থাকবে তোমার এই অধর, মনে রেখো মেয়ে। এশা আর কিছু বলে না, পাথরের মতো চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তারপর আগের মতোই বালিশে মাথা রাখে। নিজেকে পুতুল মনে হচ্ছে, প্রাণহীন পুতুল। এশাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে মেহেরাজ উঠে গিয়ে ওর মাথায় পাশে বসে। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে। মনে রেখো মেয়ে, তোমার ভাইজান হয়তো কিছু সময়ের মধ্যে চলে আসতে পারে আমাদের খোঁজে নিতে। তবে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার ছবিগুলো কিন্তু রয়েছে আমার কাছে। এশা শুধু শুনে কিন্তু কিছু বলতে পারে না, চুপ করে থাকে। মেহেরাজ নিজের দুই হাত এশার বাহুতে রাখে, অতঃপর হালকা ঝুঁকে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে এশার ডান গালে নিজের গাল বসিয়ে দেয়। এশা কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর বাজে পরিস্থিতিতে পড়ে ভয়ে নিজের এক হাতে বিছানার চাদর আর অন্য হাতে নিজের হাঁটু খামচে ধরে। মেহেরাজ নিজের গাল এশার গালে বারবার স্পর্শ করিয়ে বলে। মনে রেখো তুমি এখন থেকে আমার স্ত্রী, তাই ভুলেও ভাইজানের সাথে যেতে দিও না, নয়তো। এশা এবার মুখ খুলে বলে। নয়তো কি, আমায় নিজের বিদেশি বন্ধুর কাছে বিক্রি করে দেবে? মেহেরাজের ভেতর ধক করে ওঠে। সে ভালো করে বুঝতে পারে এশা তাকে ঠিক কতটা ঘৃণভাবে নিচু চোখে দেখছে। মেহেরাজ এশার গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে। না, তবে বিক্রির যে কাগজটি ভেবেছ সেই কাগজটি আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ করব। এশা তীব্র ঘৃণায় কেঁপে ওঠে, তারপর কঠিন গলায় বলে। ভোগ করা শেষ হলে তালাক দেবে আমায়? মেহেরাজ এশার এমন উক্তি শুনে হেসে একইভাবে এশার গালে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে বলে। তুমি স্ত্রী হও আমার, আর স্ত্রী ভেবে পাত্রী নয়, ভালোবাসার পাত্রী হয়। তাই ইহকালে তোমাকে তালাক দেওয়া অসম্ভব।
এসা আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়, যেন পুরো ভেতরটা ফাঁকা হয়ে গেছে, প্রাণ নেই কোথাও। মেহেরাজ এশাকে ছেড়ে দেয় না, বিছানায় এশার পাশে শুয়ে পড়ে। শুধু পাশে শোয় না, এশাকে শক্ত করে আঁকড়ে ধরে পেছন থেকে ওর ঘাড়ে মুখ বুজে শুয়ে বলে, একদম নড়ো না। জীবনের প্রথম আমি নারীর সংস্পর্শে এসেছি, তাই আমায় তোমাতে হারিয়ে যেতে দাও। এশা এবার চিৎকার করে ওঠে, মেহেরাজের হাত খাবলে ধরে বলে, আমায় ছাড় কাপুরুষের কাপুরুষ, ছাড় বলছি, নয়তো থাপড়িয়ে গা লাল করে দেব। মেহেরাজ এশার এমন গালি শুনে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে নাক মুখ বুলিয়ে দিতে দিতে বলে, চুপচাপ শুয়ে থাকো মেয়ে, নয়তো আমি আমার পুরুষত্ব দেখিয়ে দেব। এশা ছটফট করতে করতে কান্নায় ভেঙে পড়ে। ছাড়, আমায় ঘৃণা করছে, তোর হারাম স্পর্শ আমায় ছুঁয়েছে, ছাড় বলছি। মেহেরাজ এবার আর না পেরে এশাকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে দেয়। এশার চোখের পানি নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়, অতঃপর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এশার বুকে মাথা গুজে দেয় মেহেরাজ। এশা মেহেরাজকে নিজের থেকে ছাড়ানোর জন্য ছটফট করে, কিন্তু মেহেরাজ তাকে আরো শক্ত করে ধরে রাখে। এশা চিৎকার করে মেহেরাজকে নিজের থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তার সম্ভব হয় না। মেহেরাজ আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ এমন করে না, তোমার বুকেই তো আমার শেষ ঠাঁই। অন্যদিকে মেহিনুর রান্নাঘরে ব্যস্ত। এহসান ঘুমিয়ে আছে, তার জ্বর কিছুটা কমেছে, তবে এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তাই আজ কাজে যায়নি। মেহিনুর আস্তে আস্তে কক্ষে প্রবেশ করে। এহসানের প্রশান্ত মুখ দেখে বোঝা যায় সে গভীর ঘুমে তলিয়ে আছে। নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে যায় মেহিনুর। বালিশের পাশ থেকে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের ফোনটি তুলে নেয়। ভেতরে এক অজানা ভয় কাজ করছে, কিন্তু তা সত্ত্বেও হাত কাঁপতে কাঁপতে ফোনের লক খুলে ফেলে।